হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা মডার্ন ফিজিক্সের একটা ছোট্ট অংশ আলোচনা করব, যেটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটি। আমরা পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে জানি, বা চেরনোবিল যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেগুলো সম্পর্কে আমরা একটু আধটু অবহিত। এখন তেজস্ক্রিয়তা বলতে কি বোঝায় এটা আমাদের জানতে হবে। প্রথমে আমরা 1896 সালে হেনরি বেকরেল বলে একজন বিজ্ঞানী, তিনি ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের একটা যৌগকে তিনি কালো কাগজের মোড়কে রাখলেন এবং তার পাশে ফটোগ্রাফিক প্লেট ছিল। দেখা গেল যে সেই ফটোগ্রাফিক প্লেট দ্বারা ওই ফটোগ্রাফিক প্লেটটা কিছুটা তার মধ্যে ইমপ্রেশন পড়েছে, অর্থাৎ ফটোগ্রাফিক প্লেটের উপরে একটা কিছু ক্রিয়া ঘটল। এখন আশপাশে কিছুই নেই, ওই কাগজের মোড়কে, কালো কাগজের মোড়কে কিছু ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের একটা যৌগ ছিল। তা তখন বেকরেল বললেন যে কিছু একটা নিশ্চয়ই বিকিরণ ওই ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করেছে। প্রথমে তিনি নাম দিলেন যে বেকরেল, যেহেতু উনি নাম বেকরেল রশ্মি, বেকরেল রে। পরবর্তীকালে তিনি বললেন যে এটা তেজস্ক্রিয়তা একটা ধর্ম পদার্থের, সেই তেজস্ক্রিয়তা ধর্মের জন্যেই এই ঘটনা ঘটেছে। তাহলে দেখা যাচ্ছে কতগুলো মৌল আছে, ভারী মৌল, ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম। এই মৌলগুলো স্বতঃস্ফূর্তভাবে, এদের নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়। কেন বিভাজিত হবে? একটা স্টেবল অবস্থায় আসতে। এগুলো হচ্ছে অস্থায়ী মৌল, তা বিভাজিত হয়। আর এই বিভাজিত হওয়ার কারণে কিছু বিকিরণ ঘটে যায়। এই যে বিকিরণ ঘটল, এই রশ্মিগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আর এই যে টোটাল নিউক্লিয়াসটা বিভাজিত হলো, যে বৈশিষ্ট্যটাকে প্রকাশ করলো, সেটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। এখন এই যে বিকিরণ বা এই যে নিউক্লিয়াসের যে বিভাজন হচ্ছে, নিউক্লিয়াস থেকে যে স্বতঃস্ফূর্তভাবে যে রশ্মি নির্গত হচ্ছে, সেটা কোনো বাহ্যিক প্রভাব দ্বারা, চাপ, কোনো রাসায়নিক বিক্রিয়া বা চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলোর দ্বারা প্রভাবিত হয় না। এর দ্বারা প্রভাবিত হয় না। এই যে আমরা বললাম যে ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, এই সমস্ত পদার্থগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এবং এ থেকে যে বিকিরণ হচ্ছে সেটাকে বলা হয় তেজস্ক্রিয় বিকিরণ। আর যে সমস্ত মৌলগুলো এই ধর্ম প্রকাশ করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল, আর এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তার কারণ, তাহলে তেজস্ক্রিয়তা কাকে বললাম, এবার হচ্ছে কারণ, কজ। তেজস্ক্রিয়তার কারণ, তেজস্ক্রিয়তার কারণ হচ্ছে যে আমাদের যে প্রকৃতিতে বা যে মৌলগুলো আছে, তাদের পারমাণবিক সংখ্যা
পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করছে। বলা যেতে পারে যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 50 থেকে 80-র মধ্যে, সেই সমস্ত মৌলগুলো স্টেবল হয়, সেই সমস্ত মৌলগুলো স্টেবল হয়। আর যাদের পারমাণবিক সংখ্যা লেস দেন 20 কম, আর বলা যেতে পারে এইটা গ্রেটার দেন 80, অর্থাৎ সবচেয়ে হালকা মৌলগুলো আর সবচেয়ে ভারী মৌলগুলো, এগুলোর নিউক্লিয়াসগুলো কিন্তু স্থায়ী হয় না। এগুলো সবসময় আনস্টেবল নিউক্লিয়াস, অস্থায়ী নিউক্লিয়াস। আর এই অস্থায়ী নিউক্লিয়াস তার স্থায়ী রূপ পাওয়ার জন্যে তা থেকে কিছু বিকিরণ ঘটে। আমরা কি বিকিরণ ঘটে সেগুলো আমরা বলবো পরে। তাহলে এই যে স্থায়ী বিকিরণ ঘটছে, আবার বলতে পারি যে এনপি রেশিও, যে সমস্ত নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন প্রোটন অনুপাতটা 1.5 এর বেশি, গ্রেটার দেন 1.5, সেই সমস্ত মৌল তেজস্ক্রিয় ধর্ম প্রকাশ করে। এখন তেজস্ক্রিয়তা আমরা এবার আলোচনা করব, যে তাহলে তেজস্ক্রিয়তার কারণ আমরা বললাম একটা, যে এইগুলো হলো স্টেবল এলিমেন্টস আর এগুলো হলো আনস্টেবল এলিমেন্টস। আনস্টেবল এলিমেন্ট সবসময় স্টেবিলিটি পেতে চায়, তা যখন স্টেবল হয়ে যাবে তখন তা থেকে আর কোনো বিঘটন ঘটবে না, নিউক্লিয়াসের কোনো বিঘটন ঘটবে না, নিউক্লিয়াসটা পরিবর্তিত হবে, একটা স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে আমরা তেজস্ক্রিয়তার কারণটা আমরা আলোচনা করলাম। এবার আমরা যেটা আলোচনা করব তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। 1 নম্বর, তাহলে কি বললাম? নিউক্লিয় ঘটনা, অর্থাৎ একটা অ্যাটমের নিউক্লিয়াস থেকেই এই তেজস্ক্রিয় বিকিরণগুলো হচ্ছে, তাহলে এটা একটা নিউক্লিয় ঘটনা। যাদের অ্যাটমিক ওয়েট 206 এর বেশি, যে সমস্ত মৌলের অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক নাম্বার বলিনি, অ্যাটমিক ওয়েট, এটা হচ্ছে লেড, এটা হচ্ছে পিবি, এটা একটা স্থায়ী মৌল, অ্যাকচুয়ালি এখানে এসে থেমে যাবে। তাহলে যাদের অ্যাটমিক ওয়েট 206 এর বেশি, যে সমস্ত মৌলগুলো অ্যাটমিক ওয়েট 206 এর বেশি, তারাই তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। 2 নম্বর, আমি এইমাত্র বললাম যে এগুলো বাহ্যিক চাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি দ্বারা এগুলোকে প্রভাবিত করা যায় না, অর্থাৎ একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, বাহ্যিক কোনো কারণ দ্বারা এই বিক্রিয়াকে থামানো যায় না। এই হচ্ছে মোটামুটি তেজস্ক্রিয়তা আমরা কি বলতে চাইছি, বৈশিষ্ট্য। এবং এটা হচ্ছে যে এটা একটা নিউক্লিয় ভাঙন বিক্রিয়া। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয় ভাঙন বিক্রিয়া, অর্থাৎ একটা নিউক্লিয়াস ভেঙে অন্য একটা নিউক্লিয়াসে পরিণত হবে, সেটা আবার ভেঙে আরেকটা নিউক্লিয়াসে পরিণত হবে, এইভাবে ভাঙন বিক্রিয়া চলতে থাকবে। যখন নিউক্লিয়াসটা একটা স্থায়ী নিউক্লিয়াসে রূপান্তরিত হবে, তখন কিন্তু এই বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। তাহলে এটা হলো একটা ভাঙন বিক্রিয়া। এবং এই যে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে সাধারণভাবে আলফা, বিটা, গামা এই 3 প্রকার রশ্মি বা কণা, কিছু কণা বলবো, কিছু রশ্মি বলবো,
আলফা বিটা হচ্ছে কণা, গামা হচ্ছে রশ্মি, বিকিরণ হয়। এগুলো বিকিরণ হয় এবং এরা স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ ঘটে। এখন তাহলে আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। কি কি বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম? এটা একটা নিউক্লিয় বিক্রিয়া, অর্থাৎ বাইরের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় বললাম যে এটা একটি ভাঙন বিক্রিয়া, অর্থাৎ একটা নিউক্লিয়াস ভেঙে আর একটা নতুন নিউক্লিয়াসে রূপান্তরিত হবে, আবার সেটা ভেঙে আর একটা নতুন নিউক্লিয়াসে রূপান্তরিত হবে। এইভাবে যখন নিউক্লিয়াসটা একটা স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হবে তখন বিক্রিয়াটা থেমে যাবে। তেজস্ক্রিয় মৌল থেকে যে বিকিরণ নির্গত হয় সেটা বাহ্যিক কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয় না। বাহ্যিক কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ এটা স্পন্টেনিয়াসলি এই বিক্রিয়াটা চলে। এখন আর কি বললাম যে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা, বিটা এবং গামা এই 3 রকমের রশ্মি নির্গত হয়। এবারে বলছি তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা মানে হচ্ছে যে কোন তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াস বিভাজিত হয় তাকেই বলা হয় ওই তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াস বিভাজিত হয় তাকেই বলা হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তার এককটা হচ্ছে বেকরেল, বিকিউ, বেকরেল। তার মানে হচ্ছে একটা বিভাজন পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যদি একটা নিউক্লিয়াস বিভাজিত হয়, তার সক্রিয়তাকে বলা হয় বেকরেল। আর একটা আছে কুরি, সিআই, কুরিটাকে বলা হয় সিআই। এটা একটা বড় একক। তাহলে আমরা বলতে পারি যে 1 CI ইজ ইকুয়াল টু হচ্ছে 3.7 ইন্টু 10⁻11 বেকরেল। মানে অর্থাৎ এতগুলো ডিসইন্টিগ্রেশন যদি হয় প্রতি সেকেন্ডে তবে সেটাকে বলা হচ্ছে কুরি। খুব বড় একক, 10⁻11 মানে 1-এর গায়ে 11টা শূন্য বসে। তাহলে একটা হচ্ছে বেকরেল, এই বেকরেল এককটাই আমরা করব, আর কুড়িটাও রয়েছে। তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা আমরা পরিমাপ করি বেকরেল দিয়ে বা কুড়ি দিয়ে। তাহলে এসআই এককটা হচ্ছে বেকরেল। এখন একটা এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন আমরা দেব। কি এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন? আমি এইমাত্র বলেছি যে তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা এই 3 রকমের রেডিয়েশন বিকিরণ হয়। তাকে এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন দিচ্ছি। একটা সিসার পাত্র, হেভি ওয়াল যুক্ত সিসার পাত্র নিয়েছি। সিসার পাত্র নেওয়া হয়েছে, আর এই পাত্রের ভিতর কিছু তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে। আর এখানে ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়েছে। এর উপরে ফটোগ্রাফিক প্লেট রাখা হয়েছে, যাতে সেই প্লেটের উপর ক্রিয়া করে দেখা যাবে যে কিছু কিছু রশ্মি সোজা বেরিয়ে চলে যাচ্ছে, কিছু রশ্মি দেখা যাচ্ছে এরকম ভাবে বেঁকে যাচ্ছে, আর কিছু দেখা যাবে যে
আমরা ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা পজিটিভ, এটা ধরো নেগেটিভ, তাহলে দেখা যাবে কিছু কণা এইভাবে বেরিয়ে যাচ্ছে এবং গিয়ে ফটোগ্রাফিক প্লেটের উপর দিয়ে কাজ করছে। তাহলে সেখান থেকে আমরা বলবো যে এই তিন রকমের কণা, এটা আলফা কণা, এটা বিটা কণা, এটা বেশি ডেকে যায়, আর এটা হচ্ছে গামা। গামা হচ্ছে অ্যাকচুয়ালি উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা হচ্ছে একটা উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এখন এই আলফা বিটা গামা, তাহলে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে, তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে কি কি কণা নির্গত হয়? আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি। এখন আলফার প্রপার্টিটা আমরা জানবো। আলফা কণার প্রপার্টিজ অফ আলফা। আলফা কণার প্রপার্টি যদি বলি, আলফা কণার ধর্ম। আলফা কণার ধর্ম বলতে আমরা বলবো যে একটা আলফা কণা হলো একটা হিলিয়াম অ্যাটম, ডাবল চার্জ হিলিয়াম অ্যাটম। একটা আলফা কণা হচ্ছে ডাবল চার্জ হিলিয়াম অ্যাটম, এবং এই আলফা কণার আধানের মান কত হবে? 3.2 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে আধান, চার্জ। তাহলে আলফা কণা চার্জ এত কুলম, আর ভর 6.64 × 10⁻⁻27 কেজি। আলফা কণার চার্জ, এটা হচ্ছে মাস। তাহলে ডাবল চার্জ হিলিয়াম অ্যাটম এর চার্জের পরিমাণ হচ্ছে ডবল চার্জ, মানে অ্যাকচুয়ালি 1.6 × 10⁻⁻19, 2 আছে, গুণিতক 2 বলি, ওই জন্য 3.2 হয়েছে। আর এটা হিলিয়াম অ্যাটমের 4, তাই 4 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে ভাগ করলে একটা প্রোটনের ভর পাবো, তাকে 4 দিয়ে গুণ করে এটা পাচ্ছি। আর আলফা কণার ভেদন ক্ষমতা খুব কম, 3 থেকে 8 সেন্টিমিটার ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা 3 থেকে 8 সেমি ভেদন ক্ষমতা। কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু এর প্রচুর। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এর প্রচুর। আলফা কণা ভীষণভাবে গ্যাসকে আয়নিত করতে পারে। এবার আলফা কণার ধর্ম হলো, এবার আমরা বলতে পারি যে বিটা কণার ধর্ম। বিটা কণার ধর্ম বলতে গেলে আমরা বিটা কণার ক্ষেত্রে আমরা বলবো যে বিটা কণা হলো একটা ইলেকট্রন কণার স্রোত। বিটা কণা ইজ নাথিং E-1, E0-1, yes, ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন কণার স্রোত। আর কি এর আধানের প্রকৃতি নেগেটিভ বলেছি, -1.6 × 10⁻⁻19 কুলম। আর ভর 9.1 × -10⁻31, প্রবাবলি 31, হ্যাঁ এত কেজি। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে চার্জ। ভেদন ক্ষমতা আলফার থেকে একটু বেশি। আর গ্যাসকে আয়নিত মাঝারি মানের, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা মাঝারি, মানে আলফার ক্ষেত্রে যা তার থেকে কম, অনেক কম। এইগুলো হচ্ছে বিটা কণার ধর্ম। এবার গামা কিন্তু বলবো যে গামাটা কিন্তু অ্যাকচুয়ালি কণা না বলে, গামা হচ্ছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা হচ্ছে নিস্তড়িৎ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে হাই এনার্জি EM ওয়েভস।
2 নম্বর হচ্ছে নিস্তড়িত। নিস্তড়িত এর কোনো তড়িৎ নেই, এটা কিন্তু এর ভেদন ক্ষমতা অনেকটাই বেশি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আর গ্যাসকে আয়নিত করতে পারে, বলা যেতে পারে সামান্যভাবেই গ্যাসকে আয়নিত করতে পারে। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটুকু জেনেছি যে তেজস্ক্রিয় পদার্থ কতগুলোর নাম বলেছি, তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় এবং তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা। এটা কিন্তু খুব মনে রাখবে যে তেজস্ক্রিয়তা হলো একটা নিউক্লিয় ঘটনা, অর্থাৎ এটা পরমাণুর নিউক্লিয়াস থেকেই এই তেজস্ক্রিয় বিকিরণগুলো নিউক্লিয়াস থেকেই ঘটে। ওকে, এখন আমরা তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে যে আলফা বিটা গামা নির্গত হচ্ছে, তা এই যে নির্গত হচ্ছে, সেই আলফা বিটা গামা নির্গত হওয়ার সময় কিভাবে নিউক্লিয়াসটা পরিবর্তিত হচ্ছে সে সম্পর্কে জানব। ধরো একটা তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস, ধরো XAZ, দিস ইজ মাস নাম্বার, দিস ইজ অ্যাটমিক নাম্বার। এটাকে বলা হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস, অর্থাৎ জনক নিউক্লিয়াস। যখন এ থেকে একটা আলফা কণা, তাহলে আলফা বিঘটন, এটা বলতে হবে যে তেজস্ক্রিয় বিঘটন সূত্র, তেজস্ক্রিয় বিঘটন সূত্র। তাহলে একটা আলফা বিঘটন, আলফা বিঘটন, আলফা যখন বিঘটন হবে তখন একটা আলফা কণা যদি নির্গত হয়, তখন একটা হিলিয়াম অ্যাটমের এই হচ্ছে মাস নাম্বার 4, অ্যাটমিক নাম্বার 2। তাহলে একটা আলফা কণা নির্গত হলে এ থেকে 4 একক, অর্থাৎ ভর সংখ্যা 4 একক কমে যাবে আর পারমাণবিক সংখ্যা 2 একক বেড়ে যাবে। এই না, ঠিক বললুম না, 2 একক কমে যাবে। ইয়েস, পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে, কারণ আমরা একটা হিলিয়াম অ্যাটম যদি আমরা এ করে লিখি He42, তাহলে 4 বেরোলো বা 4 বিয়োগ হলো উপর থেকে A-4 আর 2 বেরোলো Z-2। Z-2 মানে কি? এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। Z-2 যাই হয়ে গেল অ্যাটমিক নাম্বার, তখন পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে যদি এইখানে অবস্থান করে, তখন দেখা যাবে যে 2 ঘর বাঁ দিকে পিছিয়ে যাবে, 2 ঘর বাম দিকে পিছিয়ে যাবে। তাই এটা হচ্ছে আলফা করা, আলফা বিঘটন হবে। এটা আমি লিখে রাখছি। আর একটা হচ্ছে বিটা ডিসইন্টিগ্রেশন বা বিটা বিঘটন। বিটা বিঘটনের ক্ষেত্রে কি হবে? আমার একটা ওই একদম প্যারেন্ট নিউক্লিয়াস দিলাম ZAZ মাইনাস বিটা, দেখো E0 -1, E0 -1। তাহলে একটা বিটা বিঘটন হলে দেখা যাবে যে তার অ্যাটমিক নাম্বার অপরিবর্তিত থাকবে, কিন্তু অ্যাটমিক নয়, অ্যাটমিক মাসটা, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার একই থাকবে, কিন্তু অ্যাটমিক নাম্বারটা 1 বেশি হয়ে যাবে, 1 বেশি হয়ে যাবে। এবং তখন পর্যায় সারণীতে তার অবস্থানটা 1 ঘর ডান দিকে এগিয়ে যাবে। তখন এইখানে হবে আলফা, এখানে যে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে ডটার, তাহলে আলফার জন্য তাহলে এখানে হলে 2 ঘর পিছিয়ে যাচ্ছে, বাঁ দিকে পিছিয়ে যাচ্ছে। আর বিটা কণার জন্য কি হচ্ছে? 1 ঘর ডান দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে বিটা বিঘটন।
আর লাস্টলি বলছি গামা, গামা বিঘটন। গামা বিঘটনের ক্ষেত্রে কি বলবো? গামা বিঘটনের ক্ষেত্রে হচ্ছে যে গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মাসলেস পার্টিকেল। তাহলে তখন কি হবে? এইটা এ জেড, এক্স এ জেড, এটা হচ্ছে এক্সাইটেড, উত্তেজিত অবস্থা, উত্তেজিত অবস্থা। এ তখন এই আলফা বিটা রশ্মি নির্গতনের পরে নিউক্লিয়াসটা খুব এক্সাইটেড হয়ে পড়ে। যখন এক্সাইটেড হয়ে পড়ে তখন সে স্বাভাবিক অবস্থায় আসার জন্য দেখা যাবে সেই একই হলো এক্স এ জেড, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, স্টেবল স্বাভাবিক অবস্থা, প্লাস এইচ নিউ, প্লাস এইচ নিউ, অর্থাৎ একটা শক্তি বিকিরণ করে ফেলল। তেজস্ক্রিয় বিঘটনটা আমরা বললাম। আলফা বিঘটন, আলফা বিঘটনের ক্ষেত্রে ভর সংখ্যা 4 একক কমে যাবে, পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। বিটা বিঘটনের ক্ষেত্রে ভর সংখ্যা যা ছিল তাই থাকবে, পারমাণবিক সংখ্যা 1 একক বাড়বে। 2 একক কমার জন্য পরের সারিতে 2 ঘর পিছিয়ে যাবে, 1 একক বাড়ার জন্য পরের সারিতে তার যে অবস্থান প্যারেন্ট নিউক্লিয়াস আর দুহিতা মানে ডটার, প্যারেন্ট আর ডটার, তখন ডটার নিউক্লিয়াসটা বা তার ডটার অ্যাটমটা তখন পরের সারণী থেকে ডান দিকে 1 ঘর এগিয়ে যাবে। আর গামা বলছি বিঘটন যখন হবে তখন এটা এক্সাইটেড স্টেট থেকে একটা মানে স্টেবল স্টেটে আসবে, স্টেডি স্টেটে আসবে। যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন সে শক্তি বিকিরণ করবে। এই হলো আমাদের আলফা বিটা এবং গামা বিঘটনের সূত্র। ওকে, আমরা তেজস্ক্রিয় বিঘটন সম্পর্কে জানলাম। এবার হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তার ব্যবহার 1 নম্বর, তেজস্ক্রিয়তার ব্যবহার বলতে আমরা কি বুঝবো? যে এই যে তেজস্ক্রিয়তা আবিষ্কারের পর বেশি দিনের তো ঘটনা নয়, এই 120 বছর 25 বছরের ঘটনা। তেজস্ক্রিয়তার ব্যবহার হচ্ছে, প্রথমেই বলছি যে আমাদের ক্যান্সার রোগের চিকিৎসাতে, ক্যান্সারের জীবিত কোষকে নষ্ট করে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করার জন্যে ক্যান্সার রোগের চিকিৎসায় রেডিওথেরাপি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরেতে C14 কার্বনের একটা রেডিও আইসোটোপ C14, এটা আমরা পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য আমরা C14 রেডিও আইসোটোপটা ব্যবহার করতে পারি। তাছাড়া পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লিতে আমরা রেডিও আইসোটোপ তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে। সেখানেতে আমরা ইউরেনিয়াম মৌল থেকে তেজস্ক্রিয় বিঘটন ঘটানো হয়, ঘটিয়ে কি করা হচ্ছে না সেখানে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।